আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডক্টর হীরালাল কোনার। আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। ডক্টর কোনার, খুব একটা ব্যক্তিগত স্তর থেকে প্রশ্ন করছি। যারা বাইরে কাজ করি আমরা বহু সময় বাড়ি গিয়ে যেটা করি, স্নান করে নিচ্ছি, সাবান মেখে স্নান করে নিচ্ছি। শীতের সময় তাই হয়তো করলাম, কিন্তু তাতে তো ঠান্ডা লেগে একটা অন্যরকম ইনফেকশন আসার সম্ভাবনা থাকে কি? মানে সেক্ষেত্রে সেইটাকে আটকাবো কি করে? আমি স্নান করলাম, করে নিয়ে ঠান্ডা লাগাটাকেও আটকালাম, এক্ষেত্রে আপনি কি বলবেন? শীতকালে তো সর্বক্ষেত্রে সম্ভব এটা বলছি না, কিন্তু অনেকের ক্ষেত্রে কিছু গরম জল মিশিয়ে স্নান করে এটা সম্ভব। সেটা যদি করা যায় তাহলে ঠান্ডাকে ভয় পাওয়ার ব্যাপারটা তো কমে। সেই গরম জলে স্নান করুন এবং তারপরে পোশাকে শরীর ঢেকে নিন, তাহলে ঠান্ডা লাগার সম্ভাবনা কমে যাবে। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা জেনেছি যে একটা রোগের প্রতিষেধক খুব তাড়াতাড়ি আসে না। চিকিৎসা বিজ্ঞানের হাতে সেই জাদুদণ্ড কিন্তু নেই যে হঠাৎ করে আমি একটা প্রতিষেধক এনে দিলাম। দীর্ঘদিন ধরে নানান পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এখন বিভিন্ন সংস্থা বলছে আমাদের প্রতিষেধক তৈরি, আমরা পরীক্ষামূলক প্রয়োগের অমুক ধাপে রয়েছি, কেউ বলছেন দ্বিতীয় ধাপে, কেউ বলছেন তৃতীয় ধাপে। এই বিষয়টা আপনি কতটা আশাবাদী প্রতিষেধকের বিষয়ে? প্রতিষেধকের বিষয়ে আশাবাদী হতে তো ক্ষতি নেই, আশাবাদী হওয়াই যায়, এবং যদি এসে যায় সেটা অবশ্যই আশীর্বাদ। কিন্তু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা কতটা সম্ভব এই বিষয়ে কিছু সন্দেহ থেকে যাচ্ছে। কারণ আমরা আগেও দেখেছি প্রতিষেধক আসতে বছরের পর বছর লেগেছে। যে প্রতিষেধকগুলো আমাদের এখন খুব সহজে ব্যবহার করা হয়, খুব বেশি করে ব্যবহার করা হয়, সেই প্রতিষেধক প্রতিটি আসতে কিন্তু দশকও লেগে গেছে, এমনকি 2.5 দশক 3 দশকও লেগেছে। সুতরাং আমাদের বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে কিছু প্রক্রিয়া হয়তো সহজ হয়েছে, কিন্তু এই যে ট্রায়ালের কথাটা বলা হচ্ছে, পরীক্ষামূলক ব্যবহারের কথা বলা হচ্ছে, তার সব ধাপগুলো না পেরিয়ে একটা প্রতিষেধককে সাধারণের মধ্যে ব্যাপকভাবে ব্যবহার করা উচিত নয়, বৈজ্ঞানিকভাবে অপরাধ বলা চলে। সেই দিক থেকে ধরলে আমরা খুব পরিষ্কারভাবে বলি যে রাজনীতি দিয়ে কিন্তু বিজ্ঞানকে নিয়ন্ত্রণ করা যায় না। কারুর হয়তো এই প্রতিষেধক নিয়ে আসার কোনো দেশের নেতাদের বা দেশের ক্ষমতায় থাকা লোকেদের তাদের একটু তাড়া থাকতে পারে, কিন্তু বিজ্ঞান সেই তাড়ার সঙ্গে পাল্লা দিতে পারে না, কোনোদিন পারেনি, এবং সেটা যদি করতে যাওয়া হয় তাহলে একটা বেশি বিপদ ঘটার সম্ভাবনা। সুতরাং এইটা নিয়ে আশা করা যেতে পারে, কিন্তু এটার আশায় বসে থেকে সাধারণ স্বাস্থ্যবিধি যেগুলো মেনে চলার কথা বলা হচ্ছে সেখানে যদি কোনো রকম ঢিলে দেওয়া হয় তাহলে কিন্তু বিপদ বাড়বে, এটা অবশ্যই মনে রাখতে হবে। ডক্টর কোনার, এই অতিমারির সঙ্গে সঙ্গে যেটাকে প্যান্ডেমিক বলা হচ্ছে, আর একটা সমস্যা কিন্তু খুব বেশি, সেটা হচ্ছে ইনফোডেমিক। একটা গবেষণার তথ্য আমাদের কাছে আসছে, সংবাদ মাধ্যমের কাছে আসছে। এবার সংবাদ উপস্থাপক বা উপস্থাপিকা তিনি কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মানুষ নন, তিনি সেইটাকে নিজের মতো করে উপস্থাপন করছেন, সাধারণ মানুষের কাছে সেটা যাচ্ছে, সেটা কিন্তু বহু ক্ষেত্রে একটা বিভ্রান্তি তৈরি করছে সাধারণ মানুষের মধ্যে। এই প্রবণতার তো এই সংক্রমণের গোড়ার দিকে খুব বেশি ছিল, এই প্রবণতাটা কি একটু কমেছে বলে আপনার মনে হয়, না একই রকম রয়েছে? কমেছে বলা যাচ্ছে না, কারণ বিভিন্ন ধরনে বিভিন্ন রূপে এগুলো আসছে। আজ একরকম ভাবে উপস্থাপন করা হচ্ছে, যখন দেখা যাচ্ছে সেই পদ্ধতিটা খুব একটা কেজো নয়, অর্থাৎ মানুষ বুঝতে পেরে যাচ্ছেন এর মধ্যে অনেক ফাঁকি ছিল এই কথাগুলোর মধ্যে, তখন অন্যভাবে অন্য রূপে সেটাকে নিয়ে আসা হচ্ছে। এখন মুশকিল হচ্ছে, খুব দুঃখের হলেও সত্যি, বিজ্ঞান গবেষণাকে রাজনীতির নাগ পাশে বেঁধে ফেলে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। এখানেই দুঃখটা, এখানেই কিছু ব্যর্থতা চলে আসছে আর কি। এটা না হওয়াই বাঞ্ছনীয়। বিজ্ঞানের পথে চলুক, রাজনীতির আঙিনায় কিন্তু বিজ্ঞানের কোনো কাজ নেই। ডক্টর কোনার, এই কথা সূত্র ধরে আর একটা প্রসঙ্গে যাই। অনেকেই বলছেন যে কোনো বিজ্ঞানী, সেটা পদার্থ বিজ্ঞানী হোক, রসায়ন বিজ্ঞানী হোক, চিকিৎসা বিজ্ঞানী হোক, যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল রিসার্চ, সেই দিকে কিন্তু সারা বিশ্বের নজর কমে গেছে আগের তুলনায়। এই কোভিড সংক্রমণ কি আমাদের ওই ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এবং সেটা কি আমাদের সচেতন করবে আগামী দিনে?
সেটা হওয়াই বাঞ্ছনীয়। এই যে কথাগুলো বলছিলাম যে ফাঁকির জায়গাগুলো, সেগুলো যত বেরিয়ে আসে, যত প্রকাশ্যে আসে, ততই মঙ্গল। কিন্তু দুঃখের বিষয় যে বিজ্ঞান গবেষণা আজকে অর্থনৈতিকভাবে নির্ভরশীল হচ্ছে রাজনীতির লোকেদের কাছে। তাকে কিছু কিছু জায়গায় আত্মসমর্পণ করতে হচ্ছে। এছাড়া উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না। স্পন্সরশিপ যেটা বলা হয়, একটা বিজ্ঞান গবেষণার মধ্যে প্রচুর অর্থের বিনিয়োগ দরকার হয়। এই অর্থের বিনিয়োগের ক্ষেত্রে যে রাজনৈতিক কি বলবো দাদাগিরি বলাই ভালো চলছে, সেটাই সবচেয়ে ক্ষতিকর মানব সমাজের। আবার বলছি, বিজ্ঞানকে নিজের খাতে বিজ্ঞানের মতন করে সৎভাবে বাঁচতে দেওয়া হোক, সৎভাবে সেই খাতে বইতে দেওয়া হোক। সেখানে যদি কোনো রকম অসততার আশ্রয় নেওয়া হয়, তাহলে কিন্তু মানব সমাজের পক্ষে তা ক্ষতিকর, এবং সেই ক্ষতি দীর্ঘস্থায়ী হয়তো বা চিরস্থায়ীও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি একটা কথা বলা যায়, আমরা সাধারণভাবে একটা জিনিস অনেক সময় মনে করি যে একটা সততা, যে কোনো কাজের ক্ষেত্রে একটা সততা, সেটা একটু পরে হলেও চলবে হয়তো, এরকম মুখে এটা কেউ বলেন না, কিন্তু অনেকটা ভেতরে এরকম একটা ধারণা থাকে যে সততাটা পরে আসুক, আমি উৎকর্ষের দিকটা আগে দেখি। এখন উৎকর্ষেরও কিন্তু নানা রকম দৃষ্টিভঙ্গি থেকে উৎকর্ষ কাকে বলে সেটা নিয়েই একটা বিতর্ক চলতে পারে। আপাত যেটা লাভ দিচ্ছে সেটাকেই আমরা কিছুটা বলতে পারি গ্লোরিফাই করে ফেলি, করে সেই দিকে এগোতে থাকি, কিন্তু ওই সততার প্রশ্নটা কিন্তু চাপা পড়ে যায়। এই কোভিড অতিমারি আমাদের হয়তো সেই শিক্ষা দেবে, আবার নাও দিতে পারে, আমরা জানি না। এই কোভিড-19 বিশ্বের সভ্যতার অভিমুখ পাল্টে দিতে পারে, এরকম একটা কথা প্রথমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছিল। এটা নিয়ে আপনি কি বলবেন? অভিমুখ বদলে যাবে কিনা জানি না, কিন্তু কিছু ভুলগুলো হয়েছিল সেগুলো ধরিয়ে দিচ্ছে করোনা। কিন্তু করোনার নিয়ে যে নানা রকম প্রচার হয়েছিল, কেউ বলেছিলেন এটা একটি অপপ্রচার মাত্র, এতে মানুষ এত বেশি মারা যায় না, এত বেশি ক্ষতি হয় না। বিভিন্ন দেশের নেতারা বলেছিলেন, দুঃখের বিষয় কিছু বৈজ্ঞানিক বলে দাবি করা লোকও বলেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে করোনা কিন্তু কাউকে ক্ষমা করেনি, কোনো দেশকে ক্ষমা করেনি, কোনো দেশের সীমানা মানেনি। সে তার নিজের মতন বয়ে চলেছে, এবং সেটাকে কোনো কথা দিয়ে, কোনো বাক্যের মায়াজাল দিয়ে আটকানো যায়নি, এবং সম্ভবত কোনোদিনও যাবে না। এই বিষয়টাকে দেখিয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু করোনা আমাদের একটা আলো দেখাচ্ছে বলা চলে, যে মিথ্যের জালগুলো ক্রমশ প্রকাশ হচ্ছে মানুষের কাছে, এবং দেখা যাচ্ছে অনেক দেশ যেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, নানা রকম ভাবে না মেনে চলার চেষ্টা করেছিল, না মেনে চলার জন্য নানা রকম পথ নিয়েছিল, তাদেরকে আবার ফেরত যেতে হচ্ছে। এবং তারাও যেভাবে যাচ্ছেন সেটা ঠিক নয়, কিন্তু তাদের পরাজয় মেনে নিতে হচ্ছে, এটা সত্যি। পৃথিবীর অনেক জায়গায় অনেক দেশকে আবার লকডাউনের রাস্তায় যেতে হচ্ছে। আমরা আবার বলছি লকডাউনটা কোনো পথ নয়, কিন্তু তারা দিশেহারা হয়ে লকডাউন করছেন। করোনা থেকে যে শিক্ষা নেওয়ার কথা ছিল আমাদের দেশে বা বিভিন্ন দেশে, করোনার যে আমাদের শিক্ষাগুলো দিয়েছিল, সে কেমন ভাবে ছড়াচ্ছে, কোন জায়গায় বেশি হচ্ছে, কোন জায়গায় কম হচ্ছে, কোন মানুষকে, কি ধরনের মানুষকে, মানে কাদের রোগ থাকলে হচ্ছে, কোন রোগ থাকলে বেশি হচ্ছে, বেশি মারা যাচ্ছে, এইসব শিক্ষাগুলো দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, এই পরিসংখ্যানগুলোকে নিয়ে যে কাজ করার কথা, সেইভাবে যে পরিকল্পনা করার কথা, সে পথে কোনো দেশ, কোনো রাজ্য, আমাদের দেশ, আমাদের রাজ্য হাঁটলো না, এর থেকে শিক্ষা নিল না। এখনো শিক্ষা নেওয়ার সময় আছে, এখনো পরিকল্পনা সেভাবে তৈরি করার সময় আছে। যদি না করা যায়, এই বিপদ বাড়তে থাকবে, মানুষের মৃত্যু মিছিল আরো দীর্ঘতর হবে। আমাদের সকলের দৃষ্টি আরো স্বচ্ছ হোক, এই প্রার্থনা। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর কুনাল, করোনা ক্লিনিকে কথা বলার জন্য। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডক্টর হীরালাল কোনার। শুনলেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়। Thank you.